যে কোনো ধরনের একটা কল্যাণকামী চিন্তাকে নির্ধারণ করার আগে প্রথমেই তোমাকে জেনে নিতে হচ্ছে সত্য বস্তুনিষ্ঠতা। আগে যখন তথ্যের পরিস্থিতিটা ছিল, স্ক্যারসিটি অফ ইনফরমেশন ছিল আগে বড় সমস্যা, এখন কিন্তু ওভারফ্লো অফ ইনফরমেশনটা বড় সমস্যা হয়ে গেছে। ফলে তখনকার সময়ও ওরকম সীমিত প্রবাহের মধ্যেও কিন্তু তথ্যের একটা মিথ্যা এবং বিকৃতির সম্ভাবনা ছিল। তাহলে এখন এটা কত গুণ বেড়ে গিয়েছে আমরা নিশ্চয়ই বুঝতে পারি। এবং সবসময় যেটা খুব স্বতঃপ্রণোদিত তা কিন্তু না, কখনো কখনো কিন্তু খুব পরিকল্পিতভাবেই এটা হচ্ছে। এবং আমরা দেখেছি যে পৃথিবীর বহু জায়গাতে জাতীয় নির্বাচনকে প্রভাবিত করার জন্য, টোটাল ভোটার্স ক্লাউডকে করার জন্য কিভাবে ডিজাইন করে করে অপতথ্য ছড়ানো হয় এবং মানুষের মনোজগৎকে প্রভাবিত করার জন্য একটা পারসেপশন ম্যানেজমেন্টের ব্যাটেল চলে। এবং মডার্ন পলিটিক্যাল প্রসেসে এটা কিন্তু একটা নতুন কম্পোনেন্ট হিসেবে কিন্তু হাজির হয়েছে। অতএব স্বাভাবিকভাবেই অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেকেই একমত পোষণ করেন না, কিন্তু এটা আমরা মাঠে থাকতে গিয়ে বা ব্যবস্থাপনার দায়িত্বে থাকতে গিয়ে দেখছি যে অবশ্যই ফ্রিডম অফ জার্নালিজমটা একটা চ্যালেঞ্জ ছিল, আছে এখনো, কিন্তু তার চেয়ে তো অনেক বেশি জায়গা দখল করে ফেলেছে অপতথ্যের চ্যালেঞ্জ, বিকৃত তথ্যের চ্যালেঞ্জ, এবং এটাকে কমব্যাট করাটা। এবং সেই কারণে আমরা চেষ্টা করছি, এবং আমাদের দেশের সবাই তো আমরা বাংলাদেশের মানুষ বলে বুঝি আমাদের কত কত পশ্চাৎপদতা আছে। এই ক্ষেত্রে আধুনিক জ্ঞান, শিক্ষা, কৌশল, পদ্ধতি, প্রযুক্তি এর একটা সম্মিলিত ব্যবহার কিভাবে করতে পারি সেই চেষ্টা আমরা করছি। কিন্তু এখনই খুব গুছিয়ে বলতে পারবো না যে এটা করে ফেলেছি। আমি আপনার সঙ্গে শুধুমাত্র এটুকু বলছি, আপনার উদ্বেগটাকে আমি ধন্যবাদ জানাই, এবং সরকার এ ব্যাপারে আন্তরিকভাবে কাজ করছে। পেশাগত নিরাপত্তাটা কিন্তু সেম থিং। আমাদের মুখ্য আলোচক নিজেই একজন সম্পাদক, মালিকের সঙ্গে তার পেশাগত দায়িত্ব নিয়ে কথা বলতে হয়। এবং সংবাদপত্র শিল্প জগতে কোনো মালিকই সম্পাদকের সঙ্গে হয়তো ধরনটা করেন না, কিন্তু সাধারণ সাংবাদিক পর্যায়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে সমস্যাটা কিন্তু আমরা সবাই জানি যে কি পরিমাণ সমস্যার মধ্যে আছে। উপরন্ত এখানে সংবাদপত্র জগতে বা গণমাধ্যম জগতে প্রবেশ করার নীতিমালাটা যেহেতু খুবই ঢিলাঢালা অথবা সরকারের ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে, ফলে এখানে এক ধরনের হ্যাজার্ড তৈরি হয়ে আছে, পরগাছা তৈরি হয়ে আছে। এবং সে কারণে সাংবাদিকতা পেশাকে একটা ওয়েস্ট বোর্ডের কাঠামোর মধ্যে আনা, তার পেশাকে অর্থনৈতিকভাবে মর্যাদাশীল করা, মর্যাদার দিক থেকে এটাকে সিকিউর করা, এই কাজগুলি আসলে কখনোই ওইভাবে করা হয় নাই। এবং বেকারত্বের একটা বড় অংশ যেহেতু কোনো কাজই পাচ্ছে না, তারাও দেখা যাচ্ছে যে আগে কোনো না কোনোভাবে একটা কিছু ঢুকে পড়ছে। এবং এরকমও বহু অভিযোগ আমাদের কাছে এসেছে যে আপনার মিডিয়া হাউসের পরিচয় নিয়ে ঘুরছেন, কিন্তু মিডিয়া হাউস তাকে কোনো বেতন দিচ্ছে না, বরঞ্চ তিনি পারলে তাদেরকে খুশি করছেন যাতে তার আইডি কার্ডটা তার বহাল রাখে। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। এবং এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে চাইলে খাতের এই ধরনের মিডিয়া ইন্ডাস্ট্রিতে যারা এন্টারপ্রেনার হচ্ছেন বা হবেন বা আছেন, আর সরকার যিনি নাগরিকের সেবা দিতে দায়িত্ব নিয়েছেন নির্বাচনের মধ্য দিয়ে, আর সাংবাদিকতার পেশার যে জগতের যে কমিউনিটি, এই তিন পক্ষের একটা সর্বসম্মত সিদ্ধান্ত দরকার। আমরা এই বিষয়ে কাজ করছি এবং সরকার খুবই সন্তুষ্ট যে মালিক পক্ষ, সম্পাদক পক্ষ এবং সাংবাদিক পক্ষ সকলেই সরকারের এই উদ্যোগকে সহযোগিতা করছেন। বাক স্বাধীনতার মাত্রা নির্ধারণের কোনো পদ্ধতি আছে কিনা আপনি জিজ্ঞাসা করেছেন। বাক স্বাধীনতার মাত্রা নির্ধারণের এই বিষয়টাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এবং আমাদের পুরো আলোচনাটা জুড়েই গণমাধ্যম সাংবাদিকতা জগতের পুরো কিন্তু যখনই কেউ স্বাধীনতা চর্চা করেন তখনই তিনি কিন্তু তার যে আদর্শ, তার যে দর্শন, তার যে চিন্তা, তার ইডিও পলিটিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল যে একটা স্ট্রাকচার সে বিল্ড আপ করেছে, রাইটলি অর রংলি, সে কিন্তু সেই জায়গা থেকে কথা বলছেন।